জার্মপ্লাজম আসলে একটা সংগ্রহ, কোনো কিছুর কালেকশন। এটাকে আমরা বলে থাকি জার্মপ্লাজম। এই কালেকশনগুলো করা হয় একটা উদ্দেশ্য নিয়ে, এবং সেই উদ্দেশ্যটা হচ্ছে গবেষণা। ভবিষ্যতে কোনো প্লান্ট স্পিসিস নিয়ে যদি আমরা গবেষণা করতে চাই, ওই প্লান্ট স্পিসিসের নতুন নতুন যে প্রজাতি বা মানে ভ্যারাইটি যেগুলো, সেগুলো যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের এই জার্মপ্লাজমকে ব্যবহার করতে হবে। এই যে বিভিন্ন ধরনের ফসলের জাত উদ্ভাবন করা হয়, এই জাত উদ্ভাবন করার জন্য জার্মপ্লাজমের সহায়তা নেওয়া হয়। প্রায় সময়ই এটার সহায়তা নেওয়া হয়। তো জার্মপ্লাজম শব্দটা বিজ্ঞানী ওয়াইজম্যান 1883 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন। তো জার্মপ্লাজম কি? যে সাম টোটাল অফ অল হেরিডিটারি ম্যাটেরিয়াল অফ এ স্পিসিস অর পপুলেশন। একটা স্পিসিস বা পপুলেশনের অন্তর্গত যতগুলো হেরিডিটারি ম্যাটেরিয়াল আছে, অর্থাৎ বংশ বিস্তার করার জন্য যতগুলো ম্যাটেরিয়াল আছে, বংশানুগতিক উপাদান, এই সবগুলো বংশানুগতিক উপাদানের সমষ্টি হচ্ছে জার্মপ্লাজম। আবার অন্যভাবে বলা যায় যে সাম টোটাল অফ অল জেনেটিক ম্যাটেরিয়াল অফ এ স্পিসিস আর এ পপুলেশন, অর্থাৎ যত জেনেটিক ম্যাটেরিয়াল আছে সবগুলোর সমষ্টি জার্মপ্লাজম। আরও বলা যেতে পারে যে সাম টোটাল অফ অল ক্রোমোজোম অফ এ স্পিসিস আর পপুলেশন। একটা স্পিসিস আর পপুলেশনে যত ক্রোমোজোম আছে সবগুলোর সমষ্টি। অথবা সাম টোটাল অফ অল জিন, সাম টোটাল অফ অল অ্যালিল। আমরা যদি আরও স্পেসিফিক্যালি বলি, সাম টোটাল অফ অল অ্যালিল অফ এ স্পিসিস অর পপুলেশন। একটা স্পিসিস বা পপুলেশনে সবগুলো এলিলের সামগ্রিক যে সমষ্টি, সেটাকে আমরা বা যে সংগ্রহশালা, সেইটাকে আমরা বলতে পারি জার্মপ্লাজম। জার্মপ্লাজম হচ্ছে একটা সংগ্রহশালা, সেখানে সব ধরনের জিন থাকবে। তো জার্মপ্লাজমের সঙ্গে একটা টার্ম আসছে পপুলেশন, স্পিসিস, পপুলেশন। স্পিসিস সম্পর্কে আমরা জানি যে ট্যাক্সোনমির সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো স্পিসিস বা ট্যাক্সা, যেটাকে বলে সবচেয়ে ক্ষুদ্রতম ট্যাক্সা হচ্ছে স্পিসিস। এরপর পপুলেশন কি? পপুলেশন হচ্ছে সেম স্পিসিস, একই স্পিসিস কিন্তু অনেক সংখ্যায় একটা জায়গায় থাকবে। যেমন আমরা উদাহরণ হিসেবে স্বরূপ নিতে পারি, অনেক সংখ্যায় একটা জায়গায় থাকবে। ধান ক্ষেত হচ্ছে একটা পপুলেশনের উদাহরণ। একটা ধান ক্ষেতের মধ্যে অনেক ধানের চারা থাকে, অনেক ধানের চারা। তো এটা একটা পপুলেশনের উদাহরণ। আরেকটা টার্ম আছে কমিউনিটি, ঠিক পপুলেশনের মতোই। কমিউনিটিটা কি? যে পপুলেশনের ক্ষেত্রে আমরা একই জায়গায় একই রকম স্পিসিস অনেক সংখ্যায় দেখতে পারি, আর কমিউনিটির ক্ষেত্রে বহু সংখ্যক ভিন্ন ভিন্ন স্পিসিস একই জায়গায় অবস্থান করে, তখন সেটাকে বলা হয় কমিউনিটি। তো জার্মপ্লাজমের সাথে প্রায় সিনোনিমাস একটা ব্যাপার আমরা খেয়াল করি, সেটা হচ্ছে জিন পুল। আমরা যে সংজ্ঞাটা দিয়েছি, এটার সাথে কিন্তু জিন পুলের একটা কি মিল আছে বা একটা কাছাকাছি ব্যবহার আমরা দেখি। এই জন্য আমরা জিন পুলটা এখানে আলোচনা করলাম। তো জিন পুল হচ্ছে সাম টোটাল অফ অল জিনস অফ মেন্ডেলিয়ান পপুলেশন। একটা মেন্ডেলিয়ান পপুলেশনের মধ্যে যত জিন আছে, ইনক্লুডিং দেয়ার এলিস, মানে হচ্ছে যে একটা মেন্ডেলিয়ান পপুলেশনের ভিতরে যতগুলো জিন আসছে, ইনক্লুডিং তাদের যে জেনেটিক ভেরিয়েশন আছে। ব্যাপারটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। যে তো কিছু গাছ আছে লম্বা, কিছু গাছ আছে খাটো, আবার কিছু গাছ আছে এরকম জিনোটাইপ, অর্থাৎ মিক্সড জিনোটাইপের। তাহলে কিছু গাছ লম্বা, কিছু গাছ হচ্ছে খাটো, আর কিছু গাছের জিনোটাইপ হচ্ছে মিক্সড। তার মানে কি? যে এখানে আমরা এইটাকে একটা জিন পুল বলতে পারি। কেন? কারণ এখানে হচ্ছে লম্বার যে জিনগুলো আছে সবগুলো এখানে বিদ্যমান, খাটোর যে জিনগুলো আছে সবগুলো বিদ্যমান, অর্থাৎ উচ্চতা রিলেটেড, হাইট রিলেটেড জিনগুলো এখানে আছে, একটা এরিয়ার ভিতরে আছে, এই এলাকার মধ্যে আছে। এই জন্য আমরা এটাকে একটা জিন পুল বলতে পারি। তো জিন পুলের মধ্যে কি থাকবে? যে একটা জিন থাকবে, যেমন হাইট রিলেটেড জিন, সেটা কি থাকতে পারে? সেটা বিভিন্ন এলিল থাকতে পারে। সেটা হচ্ছে আপনার ডোমিনেন্ট এলিল বা রিসেসিভ এলিল থাকতে পারে।
তো এটা নিয়ে একটা জিন পুল হবে। তাহলে সাম টোটাল অফ অল জিনস অফ মেন্ডেলিয়ান পপুলেশন, এখানে মেন্ডেলিয়ান পপুলেশন হতে হবে। এখন মেন্ডেলিয়ান পপুলেশনটা কি? আমরা পপুলেশন সম্পর্কে জেনেছি, কিন্তু আমরা জানবো যে মেন্ডেলিয়ান পপুলেশনটা কি। তো মেন্ডেলিয়ান পপুলেশন হলো যে ধরেন একটা নির্দিষ্ট এলাকা আছে, এখানে একটা নির্দিষ্ট এলাকা হতে পারে, এটা একটা পেডি ফিল্ড, যেমন আমরা ধানের একটা ফিল্ড চিন্তা করি। তো এই পেডি ফিল্ড একটা জিন পুল, পেডি ফিল্ডে একটা কমন জিন পুল থাকবে। যেমন আমি এখানে ধান 28 বপন করেছি, এই পেডি ফিল্ডের মধ্যে অনেকগুলো ধান 28-এর চারা এখানে আছে। তো এখানে যে ঘটনাগুলো হবে সেটা কি হবে, যে এটা একটা মেন্ডেলিয়ান পপুলেশন তৈরি করবে। মেন্ডেলিয়ান পপুলেশন হচ্ছে সেই পপুলেশন যেখানে প্রথমে র্যান্ডম মিটিং হবে, অর্থাৎ এখানে কোনো বাছাই হবে না যে এই ধানের চারার সাথে এই ধানের চারা, এ সাথে বি, বির সাথে সি, এরকম না। যে কোনো ধানের চারাই যে কোনো ধানের চারার সাথে মিটিং করবে, অর্থাৎ তাদের মধ্যে ক্রস হবে, র্যান্ডমলি হবে, এটা কোনো কেউ বাছাই করে দেবে না। তারপর এখানে কি হতে পারে, ইনব্রিডিং হবে, অর্থাৎ নিজেদের মধ্যেই ব্রিডিং হবে। ঠিক আছে, ইনব্রিডিং শব্দটা মানে হচ্ছে যে নিজের বংশের ভিতরেই বারবার ব্রিডিং হওয়া। যেমন একটা খরগোশের ধরেন 10টা বাচ্চা হলো, তারপর ওই 10টা খরগোশের বাচ্চা নিজেদের মধ্যে প্রজনন করে আবার তাদের বংশ বিস্তার করলো। তো তারপর যে থার্ড জেনারেশন যেটা আসলো, সেই থার্ড জেনারেশনের মধ্যে আবার নিজেদের মধ্যে নিজেরা প্রজনন করে আবার আর একটা নতুন বংশধর তৈরি করলো। এই প্রসেসটাকে বলে ইনব্রিডিং। তো এখানে এই ইনব্রিডিংটাও হয়, এবং কি হয়, এখানে একটা জিন পুল থাকে, সবার কমন শেয়ার একটা জিন পুল থাকে, এবং এই জিন পুলটা শেয়ার্ড জিন পুল। এখানে একটা সবার কমন জিন পুল থাকবে। তাহলে একটা ধান ক্ষেতের মধ্যে ধানের ভিতর কি থাকবে, একটা কমন জিন পুল থাকবে। এবং কি থাকবে, যে এই ধান ক্ষেতের ক্ষেত্রে যে ইভলিউশনটা হবে, পরিবর্তন বা বিবর্তনটা হবে, এটা কিন্তু একটা ধানের মধ্যে হবে না। এটা দেখা যাচ্ছে যে পুরো পপুলেশনের মধ্যেই এই পরিবর্তনটা আপনি খেয়াল করবেন। টোটাল যে ধান 100টা বা 200টা ধানের চারা, এগুলো ইভলভ করবে, নট এ সিঙ্গেল রাইস। এখানে প্রায় সবগুলো ইভলভ করতে পারে যদি ইভলভ করে। তো এই হচ্ছে জিন পুল। তাহলে জিন পুল হলো সাম টোটাল অফ অল জিনস ইনক্লুডিং দেয়ার অ্যালিলস অফ মেন্ডেলিয়ান পপুলেশন। তো জার্মপ্লাজমের আমরা প্রাথমিক সংজ্ঞা, তারপর তার সাথে রিলেটেড যে টার্ম জিন পুল, এগুলো জেনে নিলাম। এখন আমরা জানবো যে জার্মপ্লাজম কিভাবে, মানে কত ধরনের জার্মপ্লাজম আছে। তো প্রথম হলো ল্যান্ড রেসেস বা প্রিমিটিভ ভ্যারাইটি। ল্যান্ড রেসেস বা প্রিমিটিভ ভ্যারাইটি আমরা একটু বুঝে নিই এটা কি। এই টার্মটা এনসিয়েন্ট এগ্রিকালচারাল প্র্যাকটিসের সাথে রিলেটেড। পৃথিবীতে যখন প্রথম কৃষি বিপ্লব শুরু হবে, কৃষি যুগ শুরু হয়, তখন থেকেই এই ল্যান্ড রিসেসগুলো আসে, ফিল্ডে আসে। তো আগে কি হতো, যে আগে মানুষ বন জঙ্গলে শিকার করত, মাছ মাংস নেওয়ার জন্যই সাধারণত তারা বেশি শিকার করতো। তো তারা ওইভাবে এগ্রিকালচারের সাথে যুক্ত ছিল না। এগ্রিকালচার মানে হচ্ছে মোটা দাগে আমরা যেটা বুঝি, যে বিভিন্ন ক্রপ প্লান্ট আনা, ক্রপ প্লান্ট চাষ করা, সেগুলো উৎপাদন করা। তো সেটা ছিল না। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় মানুষ বন জঙ্গলে যায় এবং গিয়ে সেখানে বিভিন্ন ফল, বিভিন্ন দানা শস্য এগুলো টেস্ট করা শুরু করে। তো তারপরে এরকম তারা বন জঙ্গলে গিয়ে যখন ফল মূল এগুলো সংগ্রহ করতো, তখন তাদের মধ্যে হয়তো কেউ চিন্তা করছে যে আমি যে এখান থেকে ফলমূল এগুলো সংগ্রহ করতেছি, এগুলো কি আমি করতে পারি কিনা, আমার এইখানে তৈরি করতে পারি কিনা, আমার যেখানে আমি থাকি বা যে জায়গায় বসবাস করি ওই জায়গায় যদি এগুলো নিয়ে আসি, এগুলো বংশ বিস্তার করা যায় কিনা। তো দেখা গেল বন জঙ্গলে যে গাছগুলো আছে এগুলো থেকে সে বীজ সংগ্রহ করলো, বীজ সংগ্রহ করে সে নিয়ে আসলো। তারপরে ওই এনশিয়েন্ট হিউম্যান কি করলো, তার একটা নির্দিষ্ট জায়গায় সে বীজগুলো বপন করে দিল, এবং সেখান থেকে একটা ফসল উৎপন্ন হলো। এটা হলো ডোমেস্টিকেশনের একটা প্রসেস। তো এই যে ডোমেস্টিকেশন করলো, ওয়াইল্ড একটা ভ্যারাইটিকে আনলো, ওয়াইল্ড একটা জাতকে নিয়ে এসে জমিতে ডোমেস্টিকেশন করলো, ওই জাতটাই হচ্ছে ল্যান্ড রেসেস। তো ল্যান্ড রেসেসের ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি কি, যে তাদের
নো সিস্টেমিক প্লান্ট ব্রিডিং ইনভলভ, অর্থাৎ তাদের কোনো সিস্টেমিক প্লান্ট ব্রিডিং যেটা অর্থাৎ পদ্ধতি প্রথাগত যে প্লান্ট ব্রিডিং আমরা করে থাকি সেটার মধ্যে এটা আসলে নাই। এটা কি হচ্ছে, জাস্ট ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল সিলেকশন এখানে হয়। এখানে কি হয়, প্রাকৃতিক নির্বাচন এবং কৃত্রিম নির্বাচন হয়। প্রাকৃতিক নির্বাচন মানে কি, যে প্রকৃতি ঠিক করে দেয় যে কে সার্ভাইভ করবে কে করবে না, অর্থাৎ প্রকৃতির একটা পরিবেশ থাকবে, সেই পরিবেশের মধ্যে কেউ সার্ভাইভ করতে পারে কেউ করতে পারে না। চার্লস ডারউইনের দ্য অরিজিন অফ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন, এখানে সে আলোচনা করছেন যে প্রকৃতিতে সবাই টিকতে পারে না। যেমন ধরেন এখানে একটা দুইটা তিনটা, মনে করেন তিনটা প্ল্যান্ট আছে, তিনটা প্লান্ট আছে, তো তিন ধরনের স্পিসিস, একটা হচ্ছে এ, একটা বি আর একটা সি। এখন কি হলো যে হঠাৎ করে বন্যা হয়ে গেল, হ্যাঁ হঠাৎ করে বন্যা হলো, বন্যাটা দীর্ঘদিন স্থায়ী হলো, তো তাতে কি হবে, গাছগুলো বন্যার পানিতে তলিয়ে যাবে। এরকম ধরেন এ বি সি এরকম অনেক স্পিসিস আছে, সেগুলো বন্যার পানিতে তলিয়ে গেল। তারপর কি হলো, অনেক দিন পর বন্যাটা শেষ হয়ে গেল। তো বন্যাটা শেষ হয়ে গেলে তখন কি হবে, তখন এখান থেকে দেখা গেল যে একটা গাছের গ্রোথ হয়েছে, কিন্তু বাকি যেগুলো আছে ওগুলো মারা গেছে। তাহলে এখানে কি হলো, যে একটা টিকে গেল, স্পিসিস এ। তো এই যে প্রকৃতির মাধ্যমে এখানে কি হলো, সবচেয়ে যে শক্তিশালী, সবচেয়ে যে ভিগোরাস স্পিসিসটা আছে সেটা সার্ভাইভ করলো। অ্যান্ড এই প্রসেসটাকে বলা হয় ন্যাচারাল সিলেকশন। তো প্রকৃতি ঠিক করে দিবে কে থাকবে কে থাকবে না। অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে কে থাকবে, এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে ফিট যে সে টিকে থাকবে, অর্থাৎ সার্ভাইভাল অফ ফিটেস্ট, যোগ্যতমরে টিকে থাকবে। ফাইন। তো এরকম ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে অনেকগুলো আমরা কি পেলাম, প্লান্ট পেলাম, একটা দুইটা তিনটা চারটা, ধরেন এগুলো সবগুলো ন্যাচারাল সিলেকশন হয়েছে, হ্যাঁ বৈরী পরিবেশেও এরা টিকে গেছে। হ্যাঁ, তো ধরেন এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন কি হবে, এখন এখানে অনেক ফল তৈরি হয়েছে গাছে, এখানে একটা ফল হইলো, ধরেন এটার ফল, এটার মধ্যে ফ্রুটস আছে, এটার মধ্যে ফ্রুটস আছে। তো সবগুলো ফ্রুটস একজন প্রিমিটিভ হিউম্যান টেস্ট করলো, সে এটার ফ্রুট টেস্ট করলো, এটারটা করলো, এটারটা করলো, এটারটা করলো, দেখা গেল এই তিনটা খাওয়ার অনুপযুক্ত, খাওয়া যাচ্ছে না, তেতু, বিষাক্ত, এরকম কিছু বৈশিষ্ট্য আছে। তো তখন সে কি করলো, এখানে যে চারটা ন্যাচারাল সিলেকশনে প্রাপ্ত যে জাত আছে তার মধ্যে থেকে সে এই জাতটাকে বাছাই করলো। কেন? কারণ এটার ফল ভালো, খেতে মিষ্টি, মজা আছে। তো এই জন্য যে এনশিয়েন্ট ফার্মার আছে সে এই প্লান্টটাকে সিলেক্ট করলো এবং এটা তার জমিতে নিয়ে চাষ করলো, এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে ডোমেস্টিকেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন। সেখানে ডোমেস্টিকেশনও করলো এবং সে নতুন একটা জাতকে ইন্ট্রোডিউস করলো। তো এই যে প্রসেসটা আমি এতক্ষণ বর্ণনা করলাম, এটাই হচ্ছে ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল সিলেকশন। ন্যাচারাল সিলেকশনটা করে প্রকৃতি, আর আর্টিফিশিয়াল সিলেকশন সেটা করে মানুষ। মানুষ তার যে চোখ কান নাক বা চোখ কান পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করে সে বুঝতে পারে যে জাতটা ভালো। আচ্ছা, এখন এই যে ল্যান্ড রিসেসগুলো আছে এরা কারা? যেমন আমরা অনেক আগে 50 থেকে 60-70 বছর আগে আমাদের দেশে যে ধানগুলো চাষ করা হতো, আমাদের দাদা দাদুরা যে ধানের চারাগুলো বা যে ধানের যে বলেন বীজ, এই বীজগুলো সংগ্রহ করে রাখতো তাদের নিজের গোলাতে। এরকম মাটির বড় বড় চালা ছিল, ওগুলোর ভিতরে কিছু কিছু দেশি জাত আর কি, এগুলোর বীজ তারা সংরক্ষণ করে রাখতো এবং প্রতি বছর এখান থেকে তারা ধান চাষ করতো। তো ওই জাতগুলোই সাধারণত ল্যান্ড রেসেস। কেন ল্যান্ড রেসেস? যে ওগুলো বন্য জাত ছিল, বন থেকে এনে প্রাথমিকভাবে কি করে ফার্মাররা এগুলো এনে কাল্টিভেট করে, চাষ করে। তো তার একটা এক্সাম্পল দিতে পারি আমরা, কাটারি ভুগ ধান, কালো জিরা ধান, গমের মধ্যে এমার হুইট, এগুলো বন্যজাত ছিল। তো ওগুলো সরাসরি এনে ন্যাচারাল আর্টিফিশিয়াল সিলেকশনের মাধ্যমে এনে তারপরে ফার্মার কাল্টিভেট করছে। এখানে কোনো ধরনের
ইন্টারমিডিয়েট যে প্রসেস, কোনো প্লান্ট ব্রিডিংয়ের কোনো মেথডই এখানে ব্যবহার করে নাই। প্লান্ট ব্রিডিংয়ের মেথড বলতে ধরেন মাস সিলেকশন, তারপর হচ্ছে পিওর লাইন মেথড, তারপর হচ্ছে ইয়ার টু রো মেথড, ব্যাকক্রস ব্রিডিং, এগুলো কোনোটাই এখানে হয় নাই। হ্যাঁ, নর্মাল একটা গাছ ভালো লাগলো, সেটা দেখলাম, সেটা নিয়ে আসলাম, এটা হচ্ছে সেই প্রক্রিয়াটা। এটা হলো ল্যান্ড রেসিসের বৈশিষ্ট্য। তো তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জার্মপ্লাজম। কেন ইম্পর্টেন্ট? এটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ এটার ওয়াইডার অ্যাডাপ্টিবিলিটি আছে এবং এটার ওয়াইডার জেনেটিক বেসিস আছে। এটার মানেটা কি? যে ওয়াইডার অ্যাডাপ্টিবিলিটি মানে এই যে জাতগুলো আছে এগুলো প্রায় সব ধরনের পরিবেশে আবাদ করা যায়। এমন না যে এখানে আবাদ করতে পারবো অন্য জায়গায় করতে পারবো না, তা না। এটা প্রায় সব জায়গাতেই এটা আবাদ হয়, এই ধরনের ল্যান্ড রেসিস। কেন করা সম্ভব? কারণ এদের মধ্যে জিনের সংখ্যা অনেক বেশি থাকে। এত বেশি জিন থাকে যে এই জিনগুলা ওই প্লান্টের ভিতরে আসলো কিভাবে? যে এই প্লান্টগুলা দেখা যায় যে 100-200 বছর যাবৎ বৈরী পরিবেশ, বিভিন্ন প্রতিকূল পরিবেশ ফেস করছে। তাদের পূর্বপুরুষরা বিভিন্ন প্রতিকূল পরিবেশ ফেস করছে। তো প্রতিকূলতা ফেস করতে করতে কি হয়েছে? তাদের মধ্যে অনেক রেজিস্ট্যান্স জিন তৈরি হয়েছে। হ্যাঁ, অনেক ধরেন একটা ধানের জাত আছে, সেটা 200 বছর যাবৎ পৃথিবীতে আছে, তো বা 100 বছর যাবৎ আছে। তো যদি ওই রকম লং টার্ম থাকে বনে জঙ্গলে, তাহলে দেখা যাবে ওই প্রজাতির মধ্যে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করবে, বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করবে। তো যখন বিভিন্ন পোকা, যখন বিভিন্ন রোগ আক্রমণ করবে, তখন তারা অবশ্যই সেটার বিরুদ্ধে ফাইট করবে। তো এরকম ফাইট করতে করতে দেখা যাচ্ছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স তৈরি হবে। তো ওই রেজিস্ট্যান্সটা কি প্রাকৃতিকভাবেই তৈরি হবে, ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে তৈরি হবে। এই কারণে দেখা যাবে তাদের মধ্যে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স জিন, অসংখ্য জিন আসবে, যেগুলো তাদেরকে রোগ এবং পোকামাকড় থেকে রক্ষা করবে। এই জন্য এই ল্যান্ড রেসিস যেগুলো আছে, বন্যজাত, এগুলোর মধ্যে ওয়াইডার অ্যাডাপ্টেবিলিটি থাকে। অ্যান্ড কি থাকে? যে ওয়াইডার জেনেটিক বেসিস, অর্থাৎ এটার মধ্যে বিভিন্ন টাইপের জিন থাকে, জেনেটিক ভেরিয়েশন এটার মধ্যে অনেক বেশি থাকে, বা বলতে পারেন জিনের সংখ্যা এর মধ্যে অনেক বেশি। এরপর হচ্ছে হাই রেজিস্ট্যান্স ফর অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক স্ট্রেস। যে ধরনের অ্যাবায়োটিক বা বায়োটিক স্ট্রেসগুলো আছে এগুলো তারা খুব সহজে রেজিস্ট করতে পারে, হ্যাঁ, প্রতিরোধ করতে পারে। যেমন যে রোগবালাই, তারপর হচ্ছে খরা, লবণাক্ততা, হ্যাঁ, অতিরিক্ত তাপ, এই জিনিসগুলো তারা রেজিস্ট করতে পারে। তো এইখানে আমরা তাহলে জার্মপ্লাজমের একটা টাইপ সম্পর্কে জানলাম, সেটা হলো ল্যান্ড রেসিস বা প্রিমিটিভ ভ্যারাইটি।